আজ সকালে বের হয়েছি সিলেটের উদ্দেশ্যে। যাওয়ার পথেই খাওয়া নাস্তা করে নিচ্ছি গাড়িতে বসে। তো মিমি আবার বাসা থেকে কিছু খাওয়া নাস্তা নিয়ে এসেছিলো। যাত্রার শুরুতেই একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, দেখেন ডান দিকে একটা গাড়ি কাত হয়ে পড়ে আছে। যাই হোক, আমাদের যাত্রাটা যেন শুভ হয় সেটা দোয়া করবেন। আস্তে আস্তে আমরা নরসিংদী চলে আসলাম। এটা আবার নরসিংদীর এটা খোলা, এটা দেখে বোঝা গেল। তো এই পথে আমরা সিলেটের দিকে যাব। তো সিলেটে এখন আছি আমরা ভৈরবে। রাস্তার এই জিনিসগুলো দেখে আসলে বোঝা যায় যে আমরা কখন কোন জায়গায় আছি। তো ভৈরবে আমরা এখন একটি ব্রিজ পার হব। ব্রিজের টোল দিয়ে ব্রিজে উঠলাম। তার মানে নদীর উপর দিয়ে এখন আমাদেরকে এই নদীটি পার হয়ে পৌঁছাতে হবে সিলেটের পথে। পথে একটু খিদে লেগে গেল, আবার একটা হাইওয়ের একটা হোটেল রেস্টুরেন্টে নেমে কিছু নাস্তা খেয়ে আমার বাচ্চারা চাইলে একটু নাস্তা খেয়ে নেবে, আর এই পাখি একটু প্রাকৃতিক কাজগুলো সেরে নেওয়া যাবে। রেস্টুরেন্টগুলি এটি একটা ভালো কাজ করে। যাই হোক, আবার যাত্রা শুরু করলাম। গাড়িতে সামনের সিটে একবার নাইম বসে আর আরেকবার তাসমিন বসে, এভাবে পালাক্রমে যাত্রা চলতেছে। এই ব্রিজটা বেশ সুন্দর, অ্যালুমিনিয়ামে তৈরি। এর ভিতর দিয়ে আমরা পার হচ্ছে আরেকটি নদী। এরপরে হয়তো আমরা শ্রীমঙ্গলে হয়তো পৌঁছাবো। শ্রীমঙ্গল থেকেই চা বাগান দেখা যাবে। হ্যাঁ, এই যে রাস্তার পাশেই চা বাগান দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে আমরা শ্রীমঙ্গলের কাছাকাছি চলে এসেছি। আমরা সেখানটায় কিছুক্ষণ নামবো। এই যে আমরা পৌঁছে গেছি শ্রীমঙ্গল। এখানে আমরা বেশিক্ষণ সময় দেবো না, জাস্ট রাস্তার পাশের এই ভাস্কর্যটি একটু দেখব। এই ভাস্কর্যটিতে দেখা যাচ্ছে একটি চা বাগান, মানে একটি চা বাগান বানানো হয়েছে। সেই চা বাগানের ভিতরে একটি মেয়ে বা একজন কর্মী চা পাতা তুলছেন। বেশ সুন্দর লাগে জায়গাটি দেখতে। এখানকার আকাশ পরিবেশ দেখতে বেশ সুন্দর লাগে। কোনো একটি চা বাগানের সৌজন্যে এই ভাস্কর্যটি এখানে বসানো হয়েছে। প্রতিদিন বেশ কিছু দর্শনার্থী আসেন এটি দেখার জন্য। অবশ্য কেউ এখানে বেশিক্ষণ স্টে করেন না, সবাই কিছুক্ষণ দেখে দেখে চলে যান। আমরাও কিছুক্ষণ এখানে থাকবো, তারপরে আবার সিলেটের পথে রওনা দেব। চা বাগানগুলি দেখতে খুবই সুন্দর। নির্দিষ্ট উচ্চতা চা গাছগুলি কেটে রাখা হয় এবং চা গাছে মাঝে মধ্যে ছায়া দিতে হয়। ছায়াকারক গাছ হিসেবে এখানে সাধারণত কড়ি গাছ রাখা হয়েছে। নির্দিষ্ট দূরত্বে কিছু দূর পরপর কড়ি গাছ। এরপরে আমরা সিলেট শহরে পৌঁছে গেলাম। আউলিয়ার দেশ শাহজালালের মাজারের সামনে আমরা ছিলাম। এখানে রাস্তার মাঝখানে গাড়িগুলিকে পার্কিং করা হয়, তাতে অসুবিধাটা কিছুটা কম হয়। যাকে এখানে আমরা বাজারে কিছুটা এক ওয়াক্ত নামাজ পড়ে নিয়েছি। তারপরে আমরা আবার রওনা দিলাম এবং এই ফাঁকে আমাদের মধ্যাহ্ন ভোজটিও সেরে নিলাম। যদিও খুব ভালো রেস্টুরেন্ট চিনি না বলে আর কি, সাধারণ একটা রেস্টুরেন্টে আমাদের মধ্যাহ্ন ভোজ সেরে নিয়েছি। এখন আমরা যাব হচ্ছে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যদিও আমাদের পথঘাট খুব একটা চেনা জানা নাই, তারপর আশা করি নির্দিষ্ট সময় পরে পৌঁছেই যাব। চারদিকের দৃশ্য দেখতে খুবই সুন্দর, তবে আমাদের হাতে সময় খুব কম। দুপুরের পরে যেটুকু সময় আছে এটুকু সময়ে খুব বেশি যে দেখতে পাবো না তা বুঝতেই পারছি। পরন্ত বেলায় এসেছি এই জাফলং ভ্রমণে। জাফলংয়ের কাছাকাছি আমরা চলে এসেছি। গাড়ি আমাদের আরও কিছু দূর এগোবে, তারপরে আর যাওয়া যাবে না। তখন গাড়ি থেকে নেমে কিছুটা পায়ে হেঁটে যেতে হবে। আমরা বোধহয় সেই জাফলংয়ের পথে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ওপারে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে সেটা ভারতীয় অংশ, তা আমরা বাংলাদেশের অংশে থাকব, ওই অংশে আমরা যাব না, এটাই আমাদের ইচ্ছা। তো যাই হোক, আমাদের গাড়ি আর বোধহয় যাবে না। এখন আমরা নেমে গেলাম। গাড়ি থেকে নেমে কিছুটা নিচু জায়গা, একটু সাবধানতার সাথে এখানে নামতে হবে। একেবারেই পরন্ত বিকেলে আমরা এসে এখানে পৌঁছেছি। সূর্য তো অলরেডি পশ্চিম আকাশে হেলে পড়েছে। আমাদের হাতে সময় খুব কম, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তা আমাদের উদ্দেশ্য এখানে পাথর টাথর দেখব, কিন্তু বাংলাদেশের এই প্রান্তে আগে জানতাম অনেক পাথর থাকতো নদীর দুই পাশে,
কিন্তু বাংলাদেশ প্রান্তে কিন্তু কোনো পাথর দেখলাম না, একটা পাথরও পড়লো না। শুনেছি এখানকার পাথরগুলি স্থানীয় লোকজনেরা নাকি উঠিয়ে নিয়ে গেছেন, যার যার বাড়িতে জমা করে রেখেছেন অথবা বিক্রি করে দিয়েছেন। কিন্তু নদীটার ওই পারে ভারতীয় অংশে কিন্তু ঠিকই পাথর আছে। ভারতীয় অংশটা দেখতে ইচ্ছা করছে, কিন্তু বেশি ছাড়া যাওয়ার ইচ্ছা নাই, ওদিকে যাবো না। তো আমরা নদীতে পানি খুব অল্প, ইচ্ছা করলে পানিতে নামা যায়, কিন্তু নামার মতো তৈরি হয়ে আসেনি। তাই আমরা ইচ্ছা করছি যে একটু নৌকাতে উঠে কিছু দূর যাব, যতদূর যাওয়া যায় আর কি। একটু একটু নৌকা ভ্রমণ হলো, আর আশপাশের পরিবেশটা একটু দেখা হলো, পানির পরিবেশটা একটু দেখা হলো, এই ইচ্ছায় আছি। তো পথে আমাদের নদীর ঘাটে আসা মাত্রই কয়েকজন মাঝি আমাদেরকে ডাকাডাকি করলেন। তো যেহেতু পরন্ত বেলা, এখন কি বা করবো, তারপরেও ইচ্ছা যেহেতু আছে, তাই একটি নৌকা ঠিক করলাম, নৌকায় উঠে পড়লাম নদীতে। নৌকায় করে যাচ্ছি, পানি কিন্তু এখানে খুব অল্প, এত অল্প পানি যে এখানে হাঁটা যায়। কিন্তু কথা হলো পানিতে নামলে তো অবশ্যই গোসল করতে ইচ্ছা করবে, কিন্তু পানি এতই অল্প যে আমাদের এই বড় নৌকা পানিতে চলতে পারছে না। এখানে আসলে আরো ছোট নৌকা নেওয়াই ভালো ছিল। নৌকাতে অবশ্যই লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে, তাকে এটা ভালো, কিন্তু যদিও এখানে পানি খুব কম, কাজে এখানে ডুবে যাওয়ার তেমন সম্ভাবনা নাই। তারপর লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে, মাঝখানে হয়তো পানি বেশি থাকতে পারে, সেই হিসেবে আচ্ছা। এই যে বাম পাশে এদিকে হচ্ছে ভারতীয় অংশ, যেখানে পাথর দেখা যাচ্ছে, কিন্তু বাংলাদেশি অংশে একটাও কোনো পাথর আমি দেখলাম না, সব পাথর নিয়ে নিয়েছে। তো সূর্যাস্ত তো প্রায় হতে চললো, সূর্যের আলো নাই বললেই চলে, তাই এই অন্ধকারে আর খুব বেশি কি দেখব। আসাটা আসলে ঠিক হয়নি, আমাদের আসলে আরও সময় নিয়ে আসা উচিত ছিল। আরও সময় নিয়ে আসলে আরও বেশি দূর ঘোরা যেত, আরও অনেক কিছু হয়তো দেখা যেত, সুন্দর পরিবেশটা আরও ভালো করে উপভোগ করা যেত। পরবর্তীতে আসলে অবশ্যই, যদি আল্লাহ আনেন আর কি, তাহলে আসলে সময় নিয়ে আসবো। তারপরে যেটুকু সময় আছে সেটুকু সময় আমাদের কাজে লাগাতে হবে। এখানে একটু নৌকা ভ্রমণ করলাম, আশপাশটা একটু দেখলাম। ওই পাশে যে পথচারীটি দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছে ভারতীয় অংশে আছেন। যদিও এখানে বর্ডার গার্ড খুব একটা কড়াকড়ি না, বিজিবি আছে তারপরেও, এবং ভারতীয় অংশ নিশ্চয়ই আরও কড়াকড়ি গার্ড আছে। কেউ আপাতত আমরা ইচ্ছা করে নেমে হেঁটে যেতে পারি, কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো অবস্থার মধ্যে পড়তে চাই না, তাই ওদিকে আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমার বাচ্চাদেরকেও বললাম আমরা ওই পাশে যাবো না, আমরা শুধু আমাদের অংশেই থাকবো, যেখানে আমরা ঘুরে বেড়াতে পারবো নির্বিঘ্নে, সেটুকু অংশের মধ্যে শুধু থাকবো। তারপরে আমরা এখান থেকে চলে যাবো অন্যদিকে। তো ভারতীয় অংশে ওখানে বেশ সুন্দর থাকার পরিবেশ আছে মনে হচ্ছে ওখানে ঘরবাড়ি আছে বা মার্কেট আছে, এগুলো দেখতে পারলে ভালো হতো, কিন্তু দেখার সুযোগ নাই, তাই যাব না। তাই এভাবে আমরা যতদূর যাওয়া যায়, খুব বেশি দূর তো যাওয়া যাবে না, তাই নৌকা ভ্রমণ করলাম, পানিটাও দেখা হলো, পানিটা ধরা হলো। খুব অল্প পানি নদী এটি, এটা আসলে অনেকটা জলপ্রপাতের পানি যেভাবে ছুটে চলে, হয়তো কোনো ঝর্ণা থেকে পানিগুলি এসেছে, তাই এখানে অল্প পানি। তো পশ্চিম আকাশে লাল আভা দেখা যাচ্ছে, তার মানে বুঝতে পারছেন সন্ধ্যা প্রায় হয়ে আসছে, একটু পরেই অন্ধকার হয়ে আসবে। আকাশে চাঁদ পর্যন্ত দেখা যাচ্ছে, এই যে বুঝতে পারছেন একেবারে প্রায় সন্ধ্যা প্রায় হয়ে এলো, মাগরিবের আজানের সময় মতো হয়ে গেছে। তাই আমরা আর বেশি দূর এগোবো না, এখনই ব্যাক করব। এখান থেকে ব্যাক করে আমাদের আবার সিলেটে ফিরে যাওয়ার ইচ্ছা, ওখানে যে একটি থাকার জায়গা নিব, এবং তার আগে রাতের খাবারটা খেয়ে নিতে হবে। এখানে আরও কয়েকটি বেশ কিছু যানবাহন আছে, মানে নৌযান আছে, ওনারা এখানে বেশ ভালোভাবে মনে হয় বসবাস করেন। তো আমরা দিনের বেলা আসলে ভালো হতো। এখানে আবার একটি ছোট একটি বাজারের মতো আছে, এই বাজারে ভারতীয় বেশ পণ্যগুলি এখানে পাওয়া যায়। কেউ যদি ভারতীয় পণ্য নিতে চান, এখান থেকে অনায়াসে নিতে পারেন, তবে আমার এখান থেকে এসব পণ্য নেওয়ার কোনো আগ্রহ ছিল না। আর এসব যেসব পণ্য আছে সেগুলো অনেকটা ঢাকাতেও পাওয়া যায়, আর তাছাড়া এইসব পণ্য নিতে হবে এরকম কোনো কথা আমার নেই, তাই আমি নেই। তো আমরা চলে এলাম আবার সিলেট শহরে। এখানে সিলেটে একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে আমরা একটি হোটেল খুঁজতে বের হলাম। হোটেল কয়েকটি খুঁজলাম, তার মধ্যে এই হোটেলটি বেশ ভালো লাগলো। এই হোটেলটিতে আমরা 2টি রুম নিলাম, আমাদের বাচ্চারা থাকবে এই রুমটিতে, বেশ বড় আছে রুমটি, অবশ্যই এয়ার কন্ডিশন, এবং বাথরুমটাও আমি দেখে নিলাম, বাথরুমটা বেশ ওয়াশরুমটা বেশ সুন্দর আছে, কমোড এবং গোসলের জায়গা আলাদা আলাদা আছে, আমাদের থাকার জন্য যথেষ্ট। হোটেলটির ভাড়া একটু বেশি, তারপরেও একটু আরামে ঘুমানো যাবে সেজন্য এটা নেওয়া। সাথে সকালের ব্রেকফাস্টও এখানে কমপ্লিমেন্টারি আছে,
এবং সবচেয়ে বড় সুবিধা হলো যে আমাদের গাড়ি এখানে রাখার ব্যবস্থা আছে এবং গাড়ি রাখার জন্য কোনো বাড়তি চার্জ ওনারা নেবেন না। এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। যাক, সকালে রাত্রেবেলা ভালো ঘুম হলো এবং সকালে চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য ওদের নির্ধারিত রেস্টুরেন্টে। মানে হোটেলের নিচেই ওদের অফিস রুমের সাথে এই রেস্টুরেন্টটি আছে। আগেই বলেছিলাম যে নাস্তাটি ছিল কমপ্লিমেন্টারি, সকালের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, তাই আমরা যা চেয়েছিলে বা এখানে যা পাওয়া যায় তাই আমরা খেয়ে নিয়েছি। ভালোই ছিল। তবে নাস্তা খেয়ে আমাদের এখান থেকে চলে যাওয়ার ইচ্ছা। এরপরে আমরা চলে যাব ভোলাগঞ্জ, মানে সাদা পাথর, ওটা দেখতে চলে যাব। সকালের নাস্তায় আমরা পরোটা, ডিম এগুলি খেলাম, সাথে চা তো অবশ্যই থাকে, পানির কথা নাইবা বললাম, ওটা তো থাকেই। তো এগুলি খেয়ে আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব এবং হোটেলটি ভালোই লেগেছে। পরবর্তীতে আবার আসলেও এই হোটেলে ওঠার ইচ্ছা আছে, কারণ হোটেলের সার্ভিসটা বেশ ভালো। আমরা আবার রওনা দিলাম ভোলাগঞ্জের উদ্দেশ্যে। আমরা এখন সিলেট বিমানবন্দরের পাশ দিয়ে যাচ্ছি। বিমানবন্দরে অবশ্য একটা বিমানও ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, যদিও ক্যামেরায় আসলে হয়তো অতটা দেখা যাচ্ছে না। এখানকার পরিবেশ, আকাশ, এগুলি কেন যেন এত সুন্দর লাগে। এরকম আকাশে এরকম সুন্দর সুন্দর মেঘ আমরা মনে হয় না অন্য কোথাও দেখেছি, কিন্তু এখানকার পরিবেশগুলি খুব সুন্দর লাগে। যত যাচ্ছি, যে পথে যাচ্ছি, পথগুলি খুব সুন্দর, রাস্তাঘাটও ভালো ছিল। রাস্তার দুই ধারের যে প্রাকৃতিক দৃশ্য, সেগুলি উপভোগ করার মতো। যাই হোক, এভাবে আমরা চলতেছি। চলতে চলতে একসময় হয়তো ভোলাগঞ্জে, মানে সাদা পাথরের কাছে চলে আসবো। রাস্তায় গাড়ির গতিও ছিল বেশ, 100 কিলোমিটারের উপরে অনেক সময় উঠে যেত গাড়ির গতি। তবে রাস্তাটি নিরাপদ ছিল, তাই আশা করছিলাম নিরাপদে পৌঁছে যাব। অন্যান্য গাড়ির গতিও এমনই ছিল, তাই এটাই স্বাভাবিক। চারদিকে সবুজ নয়নাভিরাম দৃশ্য, এগুলি দেখে দেখে আমরা এগোচ্ছি সাদা পাথর দেখার উদ্দেশ্যে। সেখানেও ইন্ডিয়ান বর্ডার, বাংলাদেশের শেষ সীমানা সেখানেও আছে। তো সেগুলো আমরা বাংলাদেশি অংশে শুধু থাকব। এরপরে আমরা আবার চলে যাব মাধবকুণ্ডে, তাই ওখানেও বেশি সময় দেওয়া যাবে না, সময় খুবই অল্প। তো চলতে চলতে আমরা একসময় তো পৌঁছেই যাব ইনশাল্লাহ। তো সব দৃশ্য তো দেখালাম না, যতটুকু পারি আমি ভিডিও ধারণ করেছি। চারদিকে আকাশগুলি খুব সুন্দর লাগে। আর বৃষ্টি নাই, যেহেতু এই ঋতুতে যেহেতু বৃষ্টি নাই, তাই আমাদের জন্য ভালো হয়েছে। তবে মাধবকুণ্ডে গেলে, বৃষ্টির মধ্যে গেলে নাকি আরও ভালো দেখা যায়, সেটা অবশ্য অন্য সময় আসতে হবে। আর এবার বৃষ্টি না আসুক সেরে যাচ্ছিলাম। তো দেখতে দেখতে আমরা ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় চলে আসলাম প্রায়। এই সাইনবোর্ডে দেখা যাচ্ছে যে সামনে ভারত, তার মানে বাংলাদেশের শেষ সীমানায় আমরা চলে এসেছি। ভারতীয় অংশে আমাদের প্রবেশ করার কোনো ইচ্ছা নেই আপাতত, কারণ আমরা সেভাবে প্রিপেয়ার্ড না, শুধু খালি এই অঞ্চলটাই দেখব। এখানেও সেই জাফলংয়ের মতো এই পাহাড়ি এলাকা, পাথুরে এলাকাকে, উপরে পাহাড়গুলি দেখতে খুব সুন্দর লাগে, নিচে নদী, মানে ছোট নদী। আমরা গাড়িটা পার্ক করে কিছু দূর যাবো সামনে। গতকাল যেহেতু নৌকা ভ্রমণ করেছি, তাই আজকে আর নৌকা ভ্রমণের ইচ্ছা নাই। এখানেও সময় খুব অল্প দিতে হবে, কারণ আমাদেরকে যেতে হবে অনেক দূরে, সেই মাধবকুণ্ডে। সেখানে যেতেও প্রায় ঘন্টা 2 সময় লেগে যাবে বলে শুনেছি। তো এখানে একটু হাঁটাহাঁটি করলাম। এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, যদি কেউ খেতে চান এখানে খেয়ে নিতে পারবেন। গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না, আর তেমন কোনো সমস্যা আমাদের হয়নি আল্লাহর মতে। এক দূরে ভারতীয় অংশগুলি যত পারি দেখতেছি, কাছের চেয়ে দূরের দৃশ্যগুলি দেখতে যেন বেশি সুন্দর লাগে। ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা, এখানেও ঠিক জাফলংয়ের মতোই। এখানেও পানির দুধারে পাথর থাকে, নদীতে নৌকা আছে, কেউ যদি চান তো এখানেও নৌকা ভ্রমণ করতে পারেন। তবে যেহেতু আমরা গত সন্ধ্যায় ওখানে জাফলংয়ে ঘুরেছি নৌকায়, তাই এখন আর নৌকা উঠবো না, আকাশগুলি দেখব। আর আকাশ তো সব জায়গা থেকে দেখা যায়, তারপরে এখানের আকাশগুলো একটু অন্যরকম। এখানে একটা রোপওয়ে আছে, এই রোপওয়েতে করে পাথর আনা করা হতো, যদিও এখন এই রোপওয়েটা অকেজো অবস্থায় পড়ে আছে, পাথরই নাই, আর আনবে কি। এই রোপওয়ে দিয়ে পাথর এক স্থান থেকে অন্য স্থানে
পরিবহন করা হতো। তো এই পথটা দিয়ে হয়তো ভারতে যাওয়ার একটা ব্যবস্থা আছে, যদিও দরজাটা বন্ধ থাকে। আমরা ওদিকে যাব না আজকে, তাই দূর থেকেই ভারতকে একটু দেখে নিলাম, বেশি দূর আগাবো না। ভিতরে গরু চড়ে বেড়াচ্ছে, আর পাথরগুলি যে কে বা কারা নিয়ে গেল কিছুই বুঝলাম না। কোনো পাথরই দেখলাম না আমরা এখানে এসে। জাফলংয়েও কোনো পাথর দেখিনি, এই সাদা পাথর ভোলাগঞ্জে এসেও কোনো পাথর দেখিনি। যাই হোক, আপাতত আমাদের এই সাদা পাথর এলাকা দেখা শেষ। এখন আমরা আবার রওনা দেব মাধবকুণ্ডের দিকে। মাধবকুণ্ড এখান থেকে বেশ দূরত্ব, শুনেছি যেতে 2-3 ঘন্টা সময় লেগে যেতে পারে। তারপর আমরা রওনা তো দিলাম, যে দেখি পথে চলতে চলতে চারদিকের দৃশ্য দেখব। এটাও খারাপ না, এটাও উপভোগ করার মতো দৃশ্য দেখা যায় চারদিকে। আমরা এগিয়ে চলছি এবং আশেপাশের যেসব স্থাপনা আছে সেগুলো আমি ভিডিও ধারণ করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এটাকে বলে ধর্মজাল। অল্প পানিতে ডুবিয়ে রেখে মাছ ধরা হচ্ছে। তো দেখতে দেখতে আমরা মাধবকুণ্ড ইকো পার্কে চলে আসলাম। এখানে টিকিট কেটে আমরা একে একে পার্কের ভিতরে প্রবেশ করলাম। পার্কের ভিতরে পরিবেশটা বেশ ছেমছাম, বেশ নিরিবিলি পরিবেশ। অবশ্য আমরা যেহেতু দলে কয়েকজন ছিলাম, তাই তেমন একটা ভয় আমাদের মধ্যেও ছিল না। এবং আমাদের আগেও অনেক অতিথি এখানে এসেছেন, তারা হয়তো দেখে দেখে চলেও যাচ্ছেন, আর আমরা এখন এসেছি। ঝর্ণাটা এখান থেকে একটু দূরে, একেবারে গেটের সাথে না। যাওয়ার পথে এখানে একটা ছোট একটা পার্কের মতো তৈরি করা আছে, যেখানে একটি জলকন্যা বসানো হয়েছে এবং জলপ্রপাতের পানিগুলি এখান থেকে গড়িয়ে যাচ্ছে। আমরা আবার চলতেছি সেই মাধবকুণ্ড ঝর্ণার দিকে। ওই দূর থেকে দেখা যাচ্ছে পানি পড়তেছে। অবশ্য ঝর্ণার শব্দ বেশ দূর থেকেই শোনা যায়। পানির যে গর্জন, উপর থেকে পানি পড়ে, এই একটা বিশেষ শব্দ, এটা অনেক দূর থেকেই শোনা যাচ্ছিল। তো চলতে চলতে আমরা ঝর্ণার প্রায় কাছাকাছি চলে আসলাম। বেশ সুন্দর ঝর্ণা, যদিও এখন বর্ষাকাল না, কিন্তু তারপরেও যে পরিমাণ পানি আছে, এত পানি যে কোথায় রাখে, আমার আসলে একটু উপরে যে দেখার খুব ইচ্ছা। এত পানি আসে কোত্থেকে? এত পানি কি ভিতরে জমে রাখা আছে যে এত পানি সারাক্ষণ পড়তেই থাকে? তো ঝর্ণার এই জায়গাটা একটু বিপজ্জনক, তাই যেখান দিয়ে ঝর্ণার পানিটা নিচে পড়তেছে সেখানে না যেতে কর্তৃপক্ষের নির্দেশ আছে। সীতাকুণ্ড ঝর্ণাতে আমরা অবশ্য ঠিক যেখানটায় ঝর্ণার পানি পড়ে সেখানে নেমে আমি গোসল করেছি, কিন্তু এখানে যেহেতু কর্তৃপক্ষের নিষেধ আছে, একটা নির্দিষ্ট করা আছে যে এটা যেন অতিক্রম আমরা না করি, তাই সেই নির্দেশ অমান্য করব না এবং ওই পারে আমরা যাব না। দূর থেকে ঝর্ণাটা দেখব। পানিটা বেশ পিচ্ছিল অবস্থায় আছে, বেশ সাবধানেই পা রাখতে হবে। ঝর্ণা চারদিকে যেহেতু পানির এখানে অভাব নেই, খুব সুন্দর গাছপালা জন্মায়। এখানকার প্রাণীর পরিবেশগুলো বেশ বৈচিত্র্যময়। এখানে আমরা দেখলাম কতগুলি প্রজাপতির ঝাঁক, আপনাদেরকে দেখাবো। আছে কিছু সরীসৃপ জাতীয় প্রাণী, আছে কিছু মোলাস্কান প্রাণী, এবং পানির নিচে যে কিছু মাছ আছে সেটাও দেখা যাবে। আর উপরে তো পাখালি আছেই। দূর থেকে ঝর্ণার পানির পড়াতে শুনেছি, এখন খুব সামনে থেকে দেখেছি। সামনে যে গোসল করতে একেবারে নিষেধ আছে, তারপরেও হেঁটে হেঁটে ওই পারে গিয়েছিলাম পানির কাছাকাছি, কিন্তু যেহেতু নিষেধ আছে তাই ভিতরে নামবো না। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের হাতে বেশ সময় আছে, আজকে সন্ধ্যা পর্যন্ত চাইলে এখানে থেকে যাব। তবে আশা করি আমাদেরকেও বাসায় যেতে হবে আজকেই, তাই খুব বেশি সময় থাকা যাবে না। যতদূর পারি আমরা এই প্রাকৃতিক পরিবেশটিকে উপভোগ করব আজ। ইচ্ছেতে হয়েছিল এখানেই যদি একটি ছোট্ট কুটির বানিয়ে থেকে যেতাম, তাহলে বেশ সুন্দর লাগতো। আশেপাশে আরও কিছু পরিবেশ তৈরি হচ্ছে, এখানে হয়তো বিশ্রামাগার একটি তৈরি করা হবে, আপাতত নির্মাণাধীন, পরবর্তীতে আসলে হয়তো এটি দেখা যাবে। পাহাড়ের উপরে আশেপাশে কিছু মন্দিরও আছে, বোঝা যাচ্ছে বহু প্রাচীনকাল থেকে এখানে মন্দির আছে। পানিগুলো উপর থেকে পড়তে পড়তে যে অংশটা পড়ে সেই অংশটি বেশ শক্ত হয়ে যায়।
এখানে এক ঝাঁক প্রজাপতিগুলি উড়ে বেড়াচ্ছিল, কী যেন করতে জানি না কেন এখানে এক ঝাঁক এরকম প্রজাপতি এলোমেলোভাবে উড়ে বেড়াচ্ছিল। এরা এক জায়গায় হঠাৎ করে বসে পড়ে, তারপরে একটু নাড়া দিলে আবার এরা উড়ে যাচ্ছে, এলোমেলোভাবে এরা উড়ে বেড়াচ্ছে, যেটা বেশ বৈচিত্র্যময়। এছাড়া এখানে আর কী কী প্রাণী আছে সেগুলো আমি একটু খুঁজে দেখছি। পাহাড়ের চাপায় পাথরের আশেপাশে সাপও থাকতে পারে, কাজে সেদিক থেকেও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ এখানে সাপ থাকাটা অস্বাভাবিক কিছু নয়, সাপ থাকতেই পারে, তাই নিজেদেরকে যতটা সম্ভব সাবধানে রাখতে হবে। প্রজাপতিগুলি এখনও সেই জায়গাতেই উড়ে বেড়াচ্ছিল। একসঙ্গে এত প্রজাপতি আমি অবশ্য অন্য কোথাও দেখি নাই, এখানেই হয়তো এরা জন্মেছে এবং এখানেই এরা উড়ে বেড়াচ্ছে। অবশ্য ফলে হয়তো মধু সংগ্রহ করে, যদিও এখানে তেমন কোনো মধুর কোনো ফুল আমি দেখতে পাচ্ছি না, কিন্তু মাটিতে এরা বসে থাকে। এদের কী বৈশিষ্ট্য জানি না। এই ধরনের প্রজাপতি আমি অবশ্য অন্য জায়গাতে দেখি নাই। এখানে সবাই এসে এক জায়গায়, যেমন মৌমাছি সব এক জায়গায় জড়ো হয়, এই প্রজাপতিগুলি সব এক জায়গায় এসে এই মাটিতে জড়ো হয়ে আছে। হালকা নীলাভ সবুজ বর্ণের এই প্রজাপতিগুলি অন্য কোথাও দেখেছে বলে তো কখনো মনে পড়ে না। এছাড়াও এখানে আরেকটা প্রাণী দেখাবো, একটা সরীসৃপ, কি বলে আঞ্জিলা বা গিরগিটি টাইপের একটা প্রাণী, সেটাও এখানে দেখা গেল। মানে সহজ কথায় বলতে গেলে এটা টিকটিকি জাতীয় একটি প্রাণী। এরা অবশ্য সরীসৃপ এবং বিভিন্ন ছোটোখাটো প্রাণী খেয়ে এরা বেঁচে থাকে। এরা এরকম পাহাড়ের চাপায় পাথরের নিচে আশ্রয় নিয়ে থাকে। এই যে আমার শব্দ পেয়ে চলে গেল। এছাড়া এখানে বেশ পানি আছে, পানিতে নিশ্চয়ই মাছ থাকবে, যদিও এখানে বড় কোনো মাছ থাকবে না, যদিও কোনো ঝর্ণার নিচে মাছ থাকে। এখানে ছোটো ছোটো কিছু মাছ আছে দেখা যাচ্ছে, যদিও ক্যামেরাতে খুব একটা দেখা যায় না, কিন্তু আমরা ছোটো ছোটো মাছ খালি চোখে দেখতে পেয়েছিলাম যেগুলি পানিতে সাঁতরে বেড়াচ্ছিল। ওটা কী মাছ তা অবশ্য বলতে পারলাম না, কারণ মাছ তো ধরতে পারিনি, আর উপর থেকে যতদূর দেখা যাচ্ছিল মাছগুলিকে পরিচিত বলে মনে হচ্ছিল না, তাই কী মাছ তা আপনাদেরকে বলতে পারলাম না, ওটা আমাকে জিজ্ঞেস করেন না। এছাড়া এখানে আরও কী কী প্রাণী পাওয়া যায় মানুষ ছাড়া, সেটাও আপনাদেরকে দেখাবো। যখন যে প্রাণী পাবো সেটার ছবি আপনাদেরকে তুলে দেখাবো। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, পানিতে বসেছিলাম। ক্যামেরা যেন আবার ভিজে না যায় সেদিকেও খেয়াল রাখতে হয়। এখানে পানিতে বসে থাকার মজাটাই আলাদা। তো এখানে সুন্দর করে একটা মাটি যাতে ক্ষয়ে না যায়, তাই সিমেন্ট পাথর দিয়ে এখানে একটা সিমেন্টের ব্যবস্থা করা হচ্ছে। এই যে নাইমার হাতে একটা শামুক, ছোটো ছোটো শামুক এখানে পাওয়া যায়, এগুলি মোলাস্কান ফ্যামিলির। এই নাইমার তার হাতে একটা ছোটো শামুক নিয়ে দেখাচ্ছে, আমি একটা নেড়ে চেড়ে দেখলাম, পানিতে ছিল এই শামুকটি। তো বিভিন্ন প্রজাতির প্রাণীও এখানে দেখা গেল। যাক, শামুকটি আমি আবার পানিতে ছেড়ে দিলাম, ওরা এখানেই থাকুক। তো দেখে শুনে আমরা আবার চলে আসলাম। ওখানে অবশ্য কাপড় চেঞ্জ করার ব্যবস্থা আছে, ওটা আমরা করেছি। আজকের মতো আমাদের মাতৃপূর্ণ দেখা শেষ, এখন আমরা ঢাকায় ফিরে যেতে চাই, তাই আমরা আবার গাড়িতে উঠলাম। প্রতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া করে নিতে হবে। আশা করি আপনারাও থাকবেন আমাদের সাথে, এবং আবার যদি আপনারা আসতে চান আমাদেরকে জানাবেন, নিয়ে আসবো। খোদা হাফেজ।